বাড়ছে উপদেষ্টা পরিষদের আকার, প্রথমবারের মতো যুক্ত হচ্ছেন উপদেষ্টা। বঙ্গভবনের সন্ধ্যায় শপথ। কর্মসূচির ডাক দিয়ে মাঠে নেই আওয়ামী লীগ। দলটির বিচার দাবিতে গুলিস্তানে ছাত্র জনতার গণজমায়েত। খুন খুন হত্যার যে রাজনীতি করে কায়েম করেছিল সেই খুনি শেখ হাসিনার বিচার যেন নিশ্চিত হয়, সেই দাবিটা আমাদের অব্যাহত থাকবে। শেখ হাসিনাকে ফেরাতে শিগগিরই রেড নোটিশ। দল হিসেবে আওয়ামী লীগের বিচারে সরকারি সিদ্ধান্তের অপেক্ষা। এবং সমস্যাযুক্ত কারখানা চিহ্নিত করে পদক্ষেপ নেওয়া হচ্ছে বললেন শ্রম উপদেষ্টা। শ্রম মামলা তুলে নিচ্ছে অনেক দেশ। শুনছিলেন শিরোনাম। স্বাগত। এখন বিকেলে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি শম্পা বিশ্বাস। উপদেষ্টা পরিষদে আজ সন্ধ্যায় যুক্ত হতে যাচ্ছেন আরো কয়েকজন। প্রথমবারের মতো পরিষদে যুক্ত হচ্ছেন উপদেষ্টারাও। এ নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হচ্ছেন সহকর্মী বেলায়েত হোসেন। বেলায়েত, আপনাকে স্বাগত জানাচ্ছি। বেলায়েত, আমরা কিছুক্ষণ আগে যেটি বলছিলাম যে উপদেষ্টা পরিষদের যে আকার সেটি বড় হতে যাচ্ছে। এখন পর্যন্ত যারা যুক্ত হবেন কারা কারা এই তালিকায় আছেন, কি জানতে পেরেছেন আপনি? শম্পা, আপনি জানেন যে বর্তমান যে উপদেষ্টা পরিষদ রয়েছে এটি 21 সদস্যের উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টা ছাড়া আরও 20 জন উপদেষ্টা রয়েছেন। তারা এক একজন বেশ কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। যেমন যদি আমি বলি যে আইন উপদেষ্টা, তিনি একই সঙ্গে আইন উপদেষ্টা এবং সংস্কৃতি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি কিন্তু স্বরাষ্ট্রের পাশাপাশি কৃষি উপদেষ্টা হিসেবেও কিন্তু দায়িত্ব পালন করছেন। তো আজকে কিছুক্ষণ আগে আমাদের হাতে একটি নিউজ এসেছে, সেটি হচ্ছে যে ওই উপদেষ্টা পরিষদে নতুন করে 5 জনের মতো নতুন মুখ যুক্ত হতে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা যতটুকু তথ্য এখন পর্যন্ত পেয়েছি, কারণ আসলে চূড়ান্ত শপথ না নেওয়ার আগ পর্যন্ত চূড়ান্তভাবে বলা যাবে না, তবে এখন পর্যন্ত আমাদের হাতে যে তথ্যটি আছে সেটি হচ্ছে যে সংস্কৃতি উপদেষ্টা হওয়ার আলোচনায় রয়েছেন মোস্তফা সরোয়ার ফারুকী, যিনি ফিল্ম মেকার কিংবা নাট্যকার হিসেবে যিনি পরিচিত। এর বাইরে স্বাস্থ্যের সহকারী উপদেষ্টা, এখানে কিন্তু একটি আলোচনা আছে যে 4 জনকে সহকারী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় সহকারী উপদেষ্টা দেওয়া হবে। সেক্ষেত্রে স্বাস্থ্যের সহকারী উপদেষ্টা হতে পারেন যে বিএসএমএমইউর বর্তমান উপাচার্য অধ্যাপক ডক্টর সাইদুর রহমান, তিনি আসতে পারেন। এর বাইরে এখন যে উপদেষ্টা পরিষদে আছেন আলিমা মজুমদার, তাকে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে, এটি আলোচনায় রয়েছে। আরেকটি আলোচনা আমরা শুনেছি, সেটি হচ্ছে যে এখন যিনি শ্রম, যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে আছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন অন্যতম সমন্বয়ক ছিলেন, তাকে আরও একটি নতুন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। তবে এই যে এই আলোচনাগুলো আছে, এই আলোচনাগুলোর আমরা শুনছি যে আসলে আরও বেশ কিছু নাম শোনা যাচ্ছে। কিছুদিন আগেও আমরা জেনেছি যে বাণিজ্য মন্ত্রণালয় উপদেষ্টা হিসেবে আসতে পারেন যিনি এবি পার্টির আহ্বায়ক ছিলেন সাবেক সচিব সুলাইমান চৌধুরী, কিন্তু আজকে আমরা খবর নিয়ে দেখলাম যে তার নামটি আর আসছেন, অর্থাৎ তিনি উপদেষ্টা হচ্ছেন না। এটি এখন পর্যন্ত আমরা এতটুকুই জানি। সচিবালয় থেকে কিছুক্ষণ আগে আমাদের সহকর্মী আমাদেরকে জানিয়েছেন যে পরিবহন পুল থেকে 5টি গাড়ি প্রস্তুত করা হয়েছে নতুন উপদেষ্টাদেরকে তাদের বাসা থেকে বঙ্গভবনে নিয়ে আসার জন্য। সব মিলেই যারা নতুন উপদেষ্টা হচ্ছেন তাদেরকে নতুন কিছু মন্ত্রণালয়ের পাশাপাশি পুরনো মন্ত্রণালয়গুলোরও কিন্তু রদবদলের একটা ব্যাপার আছে। সেক্ষেত্রে একটু জানতে চাই, আপনি দুটি রদবদলের একটি আভাস আমাদেরকে দিয়েছেন, এর বাইরে বড় ধরনের কোনো রদবদলের কোনো তথ্য আপনার কাছে আছে কিনা? এর বাইরে বড় ধরনের কোনো রদবদলের তথ্য নাই। যেটি আমি বলছিলাম যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জানেন যে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। সেখানে প্রতিমন্ত্রী পদমর্যাদায় একজনকে সহকারী উপদেষ্টা করা হতে পারে, এই তথ্যটি আমাদের কাছে আছে। সেক্ষেত্রে আমরা একজন সাবেক পুলিশ কর্মকর্তার নাম শুনছি এখন পর্যন্ত, তবে এখনও নিশ্চিত না আসলে শেষ পর্যন্ত কে আসতে পারেন। সব মিলিয়ে আমরা আসলে অপেক্ষা করছি সন্ধ্যা 7টায় কারা বঙ্গভবনে প্রবেশ করবেন এবং কারা নতুন উপদেষ্টা হিসাবে শপথ নেবেন। এটাই ছিল আমার কাছে। বেলায়েত, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হওয়ার জন্য। আমাদের সহকর্মী বেলায়েত হোসেন আমাদের সঙ্গে যুক্ত হয়ে জানাচ্ছিলেন আজ উপদেষ্টা পরিষদের আকার বড় হওয়ার যে কথা রয়েছে সে বিষয়ে বিস্তারিত।
শহীদ নূর হোসেন দিবস ঘিরে ভার্চুয়াল কর্মসূচি ঘোষণা দিলেও মাঠে নেই আওয়ামী লীগ। এই ঘটনাকে দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা উল্লেখ করে প্রতিহতে মাঠ দখলে নিয়েছে ছাত্র জনতা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এ নিয়ে আরো জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী আজহার লিমন। লিমন, ফেসবুকে ঘোষণা দিয়ে আওয়ামী লীগ যে কর্মসূচি ঘোষণা করলো, শেষ পর্যন্ত সেখানে কি দেখা গেল এবং এই মুহূর্তে আপনি মাঠে আছেন, কি চিত্র দেখতে পাচ্ছেন? সম্ভব আমরা তো সকাল থেকেই মাঠে আছি, কিন্তু এই সকাল 10টার পর 11টা, এখন এই যে বেলা 3টা থেকে 4টায় গড়ালো, আওয়ামী লীগকে কিন্তু আমরা মাঠে দেখলাম না। এবং যেটি তারা তাদের ফেসবুক পেজে, আওয়ামী লীগের যে ফেসবুক পেজ, সেখানে কিন্তু তারা বলেছিল যে বিকাল 3টায় তারা একযোগে এখানে সমাবেত হবেন, বিক্ষোভ করবেন। এবং সেই পোস্টটি আমরা, সেই ফেসবুক পেজটিও আমরা লক্ষ্য করেছি, প্রায় প্রতি ঘন্টায় বা 1 ঘন্টার মধ্যে 2-3টা পোস্টও কিন্তু তারা সেখানে দিয়েছে। এই নেতাকর্মীরা কিভাবে এখানে আসবে, কিভাবে তাদের পরিচয় গোপন করবে, কৌশল কি হবে, কতটা দূরে দাঁড়াবে। কিন্তু এত আলাপ আলোচনা যেটি ফেসবুক পেজ কেন্দ্রিক, বাস্তবে আমরা দেখলাম যে আসলে আওয়ামী লীগের পক্ষে কোনো স্লোগান, কোনো অবস্থান, কোনো বিক্ষোভ, এগুলো কিন্তু আমরা দেখিনি শম্পা এখানে। যেটি বরং উল্টো আমরা দেখছি যে এই আওয়ামী লীগ তো 3 মাস আগে একটা বড় গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগের যিনি প্রধান, যিনি সাবেক সরকারের প্রধানমন্ত্রী, সবাই তো দেশ ছেড়ে পালিয়ে গেছেন। সেই জায়গাতে যেটি চিন্তা করা হয়েছিল যে এই নূর হোসেন দিবসকে কেন্দ্র করে, 10 নভেম্বরের এই দিবসকে কেন্দ্র করে তাদের হয়তো একটা পুনরুত্থান আবার আসবে, পুনরুত্থান হবে কিনা বা আওয়ামী লীগ ফেরত আসবে কিনা, সেটির বিষয়ে আমরা দেখলাম যে না, সেটি শুধু আলোচনার পর্যায়ে আছে। বরং আমরা দেখছি যে এই অভ্যুত্থান যারা ঘটিয়েছে, অভ্যুত্থানের পক্ষের যে পক্ষগুলো, তারা এই মোটামুটি গুলিস্তান সহ আশপাশের প্রতিটি সড়ক এক ধরনের দখল করে রেখেছে। এখনও আমরা দেখছি যে জিপিওর সামনে এই সড়কটিতে বায়তুল মোকাররমের যে দক্ষিণ গেট, এইখানে আমরা দেখছি যে তারা একটা সড়কের এক পাশ বন্ধ করে দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা এই একটা গণজমায়েত করেছে। তারা সেই গণজমায়েতের ব্যানারে লিখেছে যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচারের দাবিতে গণজমায়েত। বরাবরের মতো ওই গণজমায়েতে আমরা দেখছি যে গান, কবিতা, বক্তৃতা, বিবৃতির মাধ্যমে উপস্থিত যারা ছাত্র জনতা আছে তাদেরকে চাঙ্গা রাখার চেষ্টা করছে এই সমন্বয়করা। এবং আরেকটা চিত্র যেটি দেখি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনুষ্ঠানগুলোর যে ধরন, এখানে আসলে সব শ্রেণী পেশার মানুষরাই রয়েছে। আলেম ওলামাদের আমরা দেখেছি, আমরা বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের আবার এখানে দেখেছি। রাজনৈতিক দলগুলো আসলে ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওই ব্যানারে যুক্ত হয়নি, কিন্তু তারাও কিন্তু অবস্থান নিয়ে আছেন। বিশেষ করে আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যালয়, সেখানে একটু পরপরই তারা শোডাউন দিচ্ছে, তাদের নিজস্ব শক্তিমত্তা জানান দিচ্ছে। সেই শোডাউনের মাধ্যমে বিএনপি সেখানে সবার সবচেয়ে এগিয়ে আছে, গণপরিষদকে আমরা দেখেছি, এবং বিভিন্ন রাজনৈতিক দলের যারা নেতাকর্মী রয়েছে তারা এখানে শোডাউন দিচ্ছে। সবাই যেটি বলছে যে এই গণঅভ্যুত্থানের মুখে যে সরকারটির পতন হয়েছে, ওই সরকারটি যে রাজনৈতিক দলটি ছিল, তাদের আসলে আগে গণহত্যার বিচার হতে হবে। তারা দাবি করছে যে এর আগে আসলে আওয়ামী লীগের পুনর্বাসন নেই। এবং তারা এটাও বলছে যে এই গণঅভ্যুত্থান তো তারা এই মানুষের উপরই চালিয়েছে, কাজেই নৈতিকভাবেও তাদের আসলে ফিরে আসার জায়গা নেই, এটি তারা তাদের বক্তব্য বিবৃতিতে বলছে। তো শম্পা, সবশেষ বলতে পারি যে সকাল থেকে এই যে আমরা এই পাল্টাপাল্টি সমাবেশে যে কথা বলছিলাম, এটা আসলে পাল্টাপাল্টি আর বলা যাচ্ছে না। এটা আসলে আওয়ামী লীগ এখানে কিন্তু নেই, এবং বিরোধীরা বরং মাঠ দখল করার যে চিত্রটা সকাল থেকেও দেখেছিলাম আমরা, এখনো তাই দেখছি। তো শম্পা, এই ছিল এই 0 পয়েন্ট থেকে আমার কাছে থাকা সবশেষ। শহীদ নূর হোসেন দিবসকে কেন্দ্র করে আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা করেছে, সেই খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী আজহার লিমন। এদিকে জুলাই গণহত্যার বিচার কার্যকরের সুস্পষ্ট রূপরেখার দাবিতে রাজধানীর শাহবাগে চলছে ফ্যাসিবাদ বিরোধী সমাবেশ। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী হাসিব বিল্লাহ, যুক্ত হচ্ছি তার সঙ্গে। হাসিব, সমাবেশ থেকে ফিরে কি বলছেন বক্তারা, বিস্তারিত জানাবেন। শম্পা, মূলত শাহবাগে যে জাতীয় জাদুঘরের সামনে এই ফ্যাসিবাদ বিরোধী সমাবেশ হচ্ছে। এই সমাবেশে মূলত 1 ঘন্টা ধরে এই সমাবেশটি শুরু হয়েছে। এখানে মূলত বাংলাদেশ জামাত ইসলামী এবং তার ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের নেতারা বক্তব্য দিচ্ছেন, এবং তার কর্মী সমর্থকরা, এখানে বিপুল কর্মী সমর্থক এখানে উপস্থিত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে এই যে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে এই পুরো
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর যে এই পর্যন্ত পুরো এই সড়কটি এই ছাত্র শিবির এবং জামাত ইসলামীর নেতাকর্মীদের দখলে আছে। রাস্তা কিন্তু মূল শাহবাগের যে রাস্তা সেটি কিন্তু চলাচল করছে। আর তারা এই যে এখানে একটি সমাবেশ করছেন, এই সমাবেশে তারা যে দাবিটি করছেন যে স্বৈরাচার শেখ হাসিনা তার দীর্ঘ 16 বছরের শাসন আমলে এই বাংলাদেশের রাজনীতিকে কলঙ্কিত করা হয়েছিল এবং যে নির্বাচনকে কলুষিত করা হয়েছিল এবং ভোটাধিকার মানবাধিকার লঙ্ঘনের যে অভিযোগ ছিল এবং একই সঙ্গে জুলাই আগস্টে যে গণহত্যা হয়েছে সে প্রায় 1500 মানুষ মারা গেছে এবং প্রায় 20,000-এর বেশি আহত হয়েছেন। এই যে যারা এর সঙ্গে জড়িত তাদেরকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে এবং শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে এনে তার বিচার কার্যকর করতে হবে এবং একই সঙ্গে তার সঙ্গে যারা সহযোগী ছিলেন আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা এবং প্রশাসনের আমলা সহ পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য যারাই গণহত্যা চালিয়েছে, সাধারণ মানুষকে ছাত্র জনতার যে আন্দোলন সে আন্দোলনে গুলি চালিয়েছে এবং হত্যা করেছে, তাদেরকে দ্রুত বিচারের মাধ্যমে তাদেরকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে এই দাবিটি বলা হচ্ছে। এবং একই সঙ্গে বর্তমানে যে আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও বা আওয়ামী লীগের শীর্ষ নেতারা পালিয়ে গেলেও দেশেও আওয়ামী লীগের অনেক নেতাকর্মী আছেন যারা এই সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের বিরোধিতা করছেন এবং তারা আবার ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামার যে পরিকল্পনা করছেন, যে আজই তার একটি অংশ হিসাবে এই নূর হোসেন দিবস 10 নভেম্বর এই দিনে যে আওয়ামী লীগ একটি কর্মসূচি দেওয়ার ঘোষণা করেছিল, কর্মসূচি 10 নভেম্বর যে 0 পয়েন্টে কর্মসূচি দেওয়ার ঘোষণা করেছিল সেই কর্মসূচি যেন বাস্তবায়ন করতে না পারে, আবার আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হয়ে সংগঠিত হয়ে দাঁড়াতে না পারে, এজন্য এই বিভিন্ন এলাকায় ছাত্র জনতা বিভিন্ন ব্যানারে সমাবেশ করছে, কর্মসূচি করছে। তারই অংশ হিসাবে জামাত ইসলামী এবং ছাত্র শিবিরের নেতাকর্মীরা এখানে এই কর্মসূচি করছেন এবং তারা কিছুক্ষণ পর পল্টনের উদ্দেশ্যে যাবেন এবং সেখানে তারা গিয়ে মিছিল নিয়ে সমাবেশ করে সেই সমাবেশটি আজকের মতন শেষ করবেন। এই ছিল এই শাহবাগ থেকে সবশেষ খবর। শাহবাগে ফ্যাসিবাদ বিরোধী সমাবেশ চলছে, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী হাসিব বিল্লাহ। এদিকে আওয়ামী লীগের বিচারের দাবিতে চট্টগ্রামেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে গণজমায়েত ও বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে। এ বিষয়ে জানাতে নগরীর চকবাজার প্যারেড কর্নার থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মাহফুজ। গণজমায়েতে এখন উপস্থিতি কেমন দেখছেন, সেই সাথে জানাবেন এই কর্মসূচি কতক্ষণ চলতে পারে? শম্পা, খুন, গুম, গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের বিচার, একই সাথে তাদের দৃষ্টান্তমূলক এমন বিচার করতে হবে যাতে পরবর্তীতে মানুষ কোনো দল দুঃসাহস করতে না পারে দেশে এই ধরনের অরাজকতা তৈরি করতে। সেই দাবিতেই মূলত দুপুর থেকে চট্টগ্রামের চকবাজার প্যারেড কর্নারে শিক্ষার্থীদের, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা শিক্ষার্থী তাদের ব্যানারে সবাই জমায়েত হতে শুরু করে। আমরা দেখেছি 3টার দিকে শিক্ষার্থীদের পাশাপাশি নানা শ্রেণী পেশার মানুষ যেমন এই গণজমায়েতে অংশগ্রহণ করে, পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরাও কিন্তু এই কর্মসূচিতে অংশগ্রহণ করে। আমরা দেখেছি 3:20 দিকে এই গণজমায়েত থেকে বিক্ষোভ মিছিল শুরু হয় এবং মিছিলটি চকবাজার থেকে চট্টগ্রাম কলেজ, মহসিন কলেজ হয়ে জামাল খান, এই মুহূর্তে তারা চেরাগি পাহাড় মোড়ে এসে অবস্থান করছে এবং তারা বলছে এই মিছিলটি নিউ মার্কেট পর্যন্ত গিয়ে শেষ হবে। যদিও এই মুহূর্তে চেরাগি পাহাড়ে তারা বিক্ষোভ করছে, স্লোগানে রাজপথ তারা মুখরিত করে রাখছে এবং তাদের দাবি হচ্ছে আওয়ামী লীগ যেহেতু গণহত্যার সাথে সরাসরি জড়িত এবং তারা গুম, খুন সহ নানা ধরনের অপরাধ সংঘটিত করেছে বিগত সময়ে এবং জুলাই বিপ্লবের সময়ে তারা এই কর্মকাণ্ডগুলো ঘটিয়েছে, যার কারণে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এরই মধ্যে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে এবং এই নিষিদ্ধ সংগঠন যাতে কোনোভাবেই রাজপথে এসে কোনো ধরনের বিক্ষোভ করতে না পারে সেদিকেও কিন্তু তারা দাবি জানিয়েছেন এবং প্রশাসনকে এই ব্যাপারে আরও বেশি সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। আমরা দেখতে পাচ্ছি যে মিছিলটি এখন চেরাগি পাহাড় থেকে
আন্দরকিল্লার দিকে যাচ্ছে এবং পরবর্তীতে আন্দরকিল্লা হয়ে নিউ মার্কেটের দিকে যাবে, এমনটি তারা বলছেন। এই বিক্ষোভ মিছিলের পূর্বে আমরা দেখেছি যে সংক্ষিপ্ত সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যে তারা কিন্তু স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন কোনোভাবেই এই গণহত্যার সাথে জড়িত আওয়ামী লীগ রাজপথে তাদেরকে নামতে দেবে না এবং কোনো ধরনের বিশৃঙ্খলা যদি তারা সৃষ্টি করতে চায় সেক্ষেত্রে তারা প্রতিরোধ গড়ে তুলবে। সেই কথাগুলো তারা এখানে বলেছেন এবং তারা বলছেন যে 5 আগস্টের পর থেকেই আওয়ামী লীগ এবং তাদের নিষিদ্ধ সংগঠন ছাত্র সংগঠন ছাত্রলীগ নানাভাবে নানা আঙ্গিকে নানা রূপে রাজপথে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে। এই ক্ষেত্রে প্রশাসনের আরও বেশি কঠোর নজরদারি বাড়ানোর কথা দাবি বলছেন এখানকার যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী আছেন তারা। আমরা দেখতে পাচ্ছি আসলে মাথায় জাতীয় পতাকা সহ হাতে নানা ফেস্টুন ব্যানারে তারা রাজপথে মিছিল সমাবেশের মধ্য দিয়ে তাদের এই কর্মসূচি পালন করছে এবং গণতন্ত্র রক্ষায় তাদের যে আন্দোলন এবং স্বৈরাচারের বিরুদ্ধে ফ্যাসিবাদের বিরুদ্ধে তাদের যে আন্দোলন সেই আন্দোলন চলমান থাকবে এমনটি বলছেন আসলে এখানে যারা মিছিলে অংশগ্রহণ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা, একই সাথে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এই দাবি জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের এই মুহূর্তে আসলে আমরা যেহেতু রয়েছি চেরাগি পাহাড় বোর্ড, সেই চেরাগি পাহাড় বোর্ড থেকে বিক্ষোভ মিছিলের সবশেষ তথ্য। আওয়ামী লীগের বিচারের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল পালিত হচ্ছে, সেই খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী কাজী মাহফুজ। রাজনৈতিক দৈন্যদশা থেকেই আওয়ামী লীগ এখন ট্রাম্প সহ বিভিন্ন বেশে ফিরতে চাচ্ছে এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে বাংলাদেশে সিঙ্গাপুরের রাষ্ট্রদূত ডেরেক লোয়ের সাথে বৈঠক শেষে এক প্রশ্নের উত্তরে এ মন্তব্য করেন তিনি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। পরে আমির খসরু জানান, দুই দেশের মধ্যে অর্থনৈতিক বিনিয়োগে আগ্রহী সিঙ্গাপুর, তবে দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য নির্বাচিত সরকারের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেন রাষ্ট্রদূত। দেশের বন্দরগুলোর মান উন্নয়নেও সহযোগিতা করতে চায় সিঙ্গাপুর। এছাড়া বাংলাদেশ থেকে দক্ষ জনবল বিশেষ করে নার্স নেয়ার ক্ষেত্রেও আগ্রহ দেখিয়েছে দেশটি। আমাদের ম্যান পাওয়ার আমাদের তো ওখানে যাচ্ছে, শ্রমশক্তি ওখানে যাচ্ছে, আরও বেশি শ্রমশক্তি আমরা আগামী দিনে স্কিলড এবং আপস্কিল করে আরও বেশি শ্রমশক্তি সেখানে কীভাবে পাঠাতে পারি। যেমন নার্সের কথা ওরা বলছে, ওদের প্রচুর নার্সের দরকার এবং বাংলাদেশ থেকে যদি শিক্ষিত নার্স পাঠানো যায় সেখানে একটা ভালো জায়গা তারা করে নিতে পারবে এবং অন্যান্য স্কিল যেখানে ওয়ার্কারের বিষয়গুলো আছে তারা সেখানে সেই কাজগুলো তাদেরকে নেওয়ার জন্য তাদের উৎসাহ আছে। শেখ হাসিনা সহ পলাতক আওয়ামী লীগ নেতাদের ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করবে সরকার। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করে কথা জানান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এ সময় দল হিসেবেও আওয়ামী লীগের বিচারে সরকারের সিদ্ধান্তের অপেক্ষার কথা জানান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। আরও জানাচ্ছেন মশিউর রানী। সাধারণ মানুষের ওপর নির্বিচারে গুলি চালিয়ে নরকীয় হত্যার নির্মম উদাহরণ জুলাই আগস্টের হত্যাকাণ্ড, যে ঘটনায় ঝরে যায় ১৫০০-এর বেশি তাজা প্রাণ। এসব হত্যাকাণ্ডের বিচারে শতাধিক অভিযোগ এরই মধ্যে জমা পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সোমবার ট্রাইব্যুনালের সংস্কারাধীন মূল ভবন পরিদর্শন করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি জানান, আগামী সপ্তাহে ট্রাইব্যুনালের মূল ভবনে শুরু হবে জুলাই আগস্টের হত্যাকাণ্ডের বিচার। আইন উপদেষ্টা আরও জানান, শেখ হাসিনা সহ বিদেশে পলাতকদের ফেরত সহায়তায় নেওয়া হচ্ছে ইন্টারপোলের সহায়তা। বাংলাদেশকে বিপদে ফেলতে পারে এমন যে কোনো অপচেষ্টা রুখে দেওয়া হবে বলেও জানান তিনি। আমাদের দেশকে বিপদে ফেলার জন্য উনি কতটা মরিয়া এবং কতটা হীন পরিকল্পনা করতে পারেন এই অডিওটা হচ্ছে সেটার প্রমাণ। তাদের কাছে দেশের স্বার্থ কোনো ব্যাপার না, তাদের নিজের গোষ্ঠী স্বার্থ হচ্ছে ব্যাপার। এটা সম্পর্কে আমরা অবগত আছি। আমাদের ছাত্র জনতা তারা সজাগ আছে, বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ আছে, কোনো রকম অপতৎপরতার কাছে বাংলাদেশ হার স্বীকার করবে না। যারা পালিয়ে আছে তাদেরকে ধরার জন্য আমরা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করতে যাচ্ছি
এটা খুব দ্রুত হবে। আমরা তারা যেখানেই থাকুক না কেন আমরা তাদেরকে গ্রেফতার করে বাংলাদেশে নিয়ে আসার জন্য সর্বোচ্চ পদক্ষেপ, সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব। এদিকে চিফ প্রসিকিউটর বলেন, সরকারের সিদ্ধান্ত পেলেই দল হিসেবে আওয়ামী লীগের বিচার কাজ শুরু করবে ট্রাইব্যুনাল। দল হিসাবে আলাদাভাবে তাদের বিরুদ্ধে তদন্ত না শুরু করলেও ব্যক্তি পর্যায়ের তদন্তের ক্ষেত্রেই আমরা তাদের দলের বিস্তারিত তথ্য পেয়ে যাচ্ছি। আমরা যখন সিদ্ধান্ত নেব, আগে আমরা আসলে ব্যক্তি পর্যায়ের বিচারগুলো করতে চাই, এবং যখনই সরকার সিদ্ধান্ত নেবে দল হিসাবে তাদের বিচার প্রক্রিয়াটা শুরু করতে, যেহেতু তদন্ত প্রক্রিয়াটা অনেক দূর এগিয়ে আছে, সেই ক্ষেত্রে আমাদের এই তদন্ত প্রক্রিয়া শেষ করে দল হিসাবে সরকার যখনই বলবেন তখনই আমরা তাদেরকে বিচারের মুখোমুখি করার জন্য প্রস্তুত করতে পারব। গত 18 অক্টোবর হাসিনা সহ 45 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর এরই মধ্যে গ্রেফতার হয়েছে কয়েকজন মন্ত্রী ও আইন শৃঙ্খলা বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা। মশিউর অনিক, এখন, ঢাকা। বাংলাদেশ থেকে পাচার হওয়া $1 বিলিয়ন অর্থ পুনরুদ্ধার এবং দেশ থেকে অভিবাসনের ব্যয় কমাতে সহায়তা করার জন্য সিঙ্গাপুরের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সাক্ষাৎ করতে আসলে বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের রাষ্ট্রদূত ডেরেক লোর কাছে প্রধান উপদেষ্টা এর সহায়তা চান। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ থেকে সিঙ্গাপুর সহ অনেক দেশে প্রচুর অর্থ পাচার করা হয়েছে, যা ফেরত আনতে সিঙ্গাপুর থেকে পূর্ণ সহযোগিতা প্রয়োজন। এ সময় রাষ্ট্রদূত লো ঢাকাকে সব ধরনের সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ সহায়তা, অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রনীতি, শিপিং, শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থা নিয়েও আলোচনা করেন তারা। বৈঠক শেষে গণমাধ্যমে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস উইং। যেসব কারখানায় সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে সেসব কারখানা এককভাবে চিহ্নিত করে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। দুপুরে সচিবালয়ে বর্তমান শ্রম পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক সমন্বয়ক সভা শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। আর শ্রম সচিব জানান, শ্রমিক অসন্তোষ ছড়াতে কোনো তৃতীয় পক্ষের ইন্ধন থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আরও জানাচ্ছেন মুন্নাফ রশিদ। দেশের শীর্ষ রপ্তানি খাত তৈরি পোশাক। গেল 5 আগস্ট কর্তৃত্ববাদী আওয়ামী সরকারের পতনের পর সেপ্টেম্বরে হঠাৎ অস্থির হয়ে ওঠে এ খাত। শ্রমিকদের দাবি মেনে আর মালিকদের সমস্যা চিহ্নিত করে সমন্বিতভাবে গেল 24 সেপ্টেম্বর ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরের মাধ্যমে 18 দফা ঘোষণা করে শ্রম মন্ত্রণালয়। সেটি মালিকপক্ষ মেনে নিলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি তৈরি পোশাক খাত। গেল 31 অক্টোবর রাজধানীর কচুক্ষেত এলাকায় রাস্তায় নামে পোশাক শ্রমিকরা, আগুন দেয় সেনাবাহিনীর গাড়িতে। এ অবস্থায় বর্তমান শ্রম পরিস্থিতি নিয়ে পর্যালোচনা শেষে শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, 2140টি কারখানার মধ্যে বর্তমানে 8 থেকে 10টি কারখানায় সমস্যা রয়েছে। এসব কারখানার অধিকাংশ মালিক দেশের বাইরে পলাতক থাকায় সমস্যা সমাধানে বেগ পেতে হচ্ছে। অনেকের হচ্ছে পাসপোর্ট সিজ করে রাখা হচ্ছে, তাদেরকে দেশের বাইরে যেতে দেওয়া হচ্ছে না। তো আমরা সলিউশন করার চেষ্টা করতেছি, সলভ করার চেষ্টা করতেছি এবং সলভ হচ্ছেও গ্র্যাজুয়ালি। কিন্তু ব্যাপারগুলো যেহেতু অনেক কমপ্লেক্স, এখানে অনেকগুলা অথরিটি জড়িত এবং এখানে অনেকের ক্লাসিফাইড হয়ে আছে, তো সেই জন্য একটু সময় লাগছে এবং আমাদের সবার প্রতি আহ্বান থাকবে একটু ধৈর্য ধরা। অতীতে আন্তর্জাতিক শ্রম সংস্থার সভায় বাংলাদেশকে অপদস্থ হতে হয়েছে উল্লেখ করে শ্রম উপদেষ্টা জানান, এবার সেখানে বাংলাদেশের অবস্থান ছিল ইতিবাচক ও প্রশংসনীয়। গত বছর যখন এই মিটিং হয়, যখন আগের আইনমন্ত্রীর নেতৃত্বে ডেলিগেশন যায়, তাদেরকে অত্যন্ত অপদস্থ করা হয়। 18 দফা যেই সমাধানে আমরা পৌঁছাতে পেরেছি এবং এই বিষয়গুলোকে তারা খুবই প্রশংসা করেছে আন্তর্জাতিক সম্প্রদায়। শ্রমিক অসন্তোষ ছড়াতে কোনো তৃতীয় পক্ষের ইন্ধন থাকে তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করেন তিনি। যে প্রথম 1 মাস তবে শ্রমিক অসন্তোষের মধ্যেও রপ্তানিতে বিরূপ প্রভাব পড়েনি বলে জানান বিজিএম এর নবনিযুক্ত প্রশাসক। বলেন, গত অক্টোবরের তুলনায় চলতি অক্টোবরে রপ্তানি বেড়েছে $.6 বিলিয়ন। শুধু জুলাই থেকে অক্টোবর পর্যন্ত রপ্তানি হয়েছে $1.3 বিলিয়ন। আমার কাছে যে ডেটাটা আজকে আমরা পাবলিশ করছি, আমাদের কাছে দেখা যাচ্ছে অক্টোবর 2023 ছিল আমাদের এক্সপোর্ট ছিল $2.7 বিলিয়ন, আর অক্টোবর 24 এসে আমাদের এক্সপোর্ট হয়েছে $3.3 বিলিয়ন। তার মানে প্রায় $700 মিলিয়ন আমাদের এক্সপোর্ট বেশি হয়েছে। তবে ব্যাংক থেকে অর্থ ছাড়ের বিষয়ে অসহযোগিতার কথা উল্লেখ করেন বিকেএমই এর সভাপতি। পরে তা সমাধানের আশ্বাস দেন শ্রম সচিব। ব্যাংকের যে অসহযোগিতাগুলি হচ্ছে, বিশেষ করে 10টা ব্যাংকের আমাদের টাকা আছে, আমরা চেক দিলে ব্যাংক টাকা দিচ্ছে না, তাদের কাছে টাকা
ওই দিন আমি এক ব্যাংকের এমডির সাথে কথা বললাম, উনি বললেন আপনারা একটু সহযোগিতা করেন বাংলাদেশ ব্যাংক থেকে। আচ্ছা, আমরা এগুলো অ্যাড্রেস করছি, থ্যাংক ইউ। মুন্নাফ রশিদ, এখন, ঢাকা। সেন্ট মার্টিন নিয়ে পাল্টাপাল্টি অবস্থানে সরকার ও পর্যটন ব্যবসায়ীরা। পরিবেশ রক্ষায় পর্যটন সীমিত করার সিদ্ধান্ত মেনে নেয়নি দ্বীপবাসীও। সেন্ট মার্টিনে ভ্রমণ বন্ধ না করে পরিবেশ রক্ষায় নীতিমালা চান ব্যবসায়ীরা। যদিও পরিবেশ উপদেষ্টা বলছেন সেন্ট মার্টিনের পরিবেশ রক্ষা এবং পর্যটন দুটোরই সমন্বয় করছে সরকার। আর সমুদ্র গবেষকরা মনে করেন সেন্ট মার্টিন রক্ষায় পর্যটন নিয়ন্ত্রণের কোনো বিকল্প নেই। আরও জানাচ্ছেন নাইম আবির। এ যেন আকাশ আর সমুদ্রের নীলের মিতালি। সাগর তীরে বাঁধা মাছ ধরার ট্রলার, সৈকতের লাল কাঁকড়া, ঝিনুক, গাংচিল অনন্য করেছে নীল জলরাশির এই সাগর কুমারীকে। প্রকৃতির এই সৌন্দর্য দেখতে বছরের 5 মাস এখানে ভিড় করেন ভ্রমণ পিপাসুরা। পর্যটকের চাপ, অপরিকল্পিত হোটেল, মোটেল, রিসোর্ট নির্মাণ, নির্বিচারে গাছ কাটা, বর্জ্য ও প্লাস্টিক সামগ্রীর কারণে হুমকিতে পড়েছে প্রবাল দ্বীপটি। গেল 4 দশকে দ্বীপের উপকূল থেকে হারিয়েছে হাজার হাজার টন প্রবাল। প্রবাল মানে হচ্ছে সিক্রেশন করে আস্তে আস্তে গড়বে, তৈরি হবে, কিন্তু তৈরি তো হচ্ছে না, উল্টো এটা ভাঙনের যত ধরনের আয়োজন করা দরকার সব আয়োজন কিন্তু সেখানে আছে। যার কারণে আমরা মনে করি যে একদিকে হচ্ছে প্রাকৃতিকভাবে পরিবেশটা নষ্ট হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, অ্যাসিডিফিকেশন হচ্ছে, সেদিক থেকেও প্রবাল নষ্ট হচ্ছে। অন্যদিকে মানুষের অপরিকল্পিত যে পর্যটন, সেটার কারণে প্রবাল নষ্ট হচ্ছে। স্বাভাবিকভাবে প্রবাল নষ্ট হওয়া মানে হচ্ছে দ্বীপটা ধ্বংস হয়ে যাওয়া, দ্বীপ ভেঙে যাওয়া। এমন পরিস্থিতিতে সেন্ট মার্টিন রক্ষায় কঠোর হয়েছে অন্তর্বর্তী সরকার। নভেম্বরে রাতে থাকার নিষেধাজ্ঞা, ডিসেম্বর জানুয়ারিতে 2000 পর্যটকের রাত্রি যাপনের অনুমতি আর ফেব্রুয়ারিতে পুরোপুরি বন্ধ রাখবার সিদ্ধান্ত সরকারের। পরিবেশ উপদেষ্টা বলছেন সেন্ট মার্টিনের পরিবেশ রক্ষায় এই উদ্যোগ। আন্তর্জাতিক সকল গ্রহণযোগ্য জার্নালে বলা হচ্ছে এইভাবে চলতে থাকলে 2045 সালের মধ্যে সকল কোরাল ক্ষয় হয়ে সেন্ট মার্টিন দ্বীপটা ডুবে যাবে। তখন তাহলে পর্যটনটা থাকবে কোথায়? তবে সরকারের এমন ঘোষণা প্রত্যাখ্যান করেছেন দ্বীপবাসী। তারা বলছেন স্থানীয়দের সঙ্গে কথা না বলে এমন সিদ্ধান্ত অযৌক্তিক। তাদের প্রশ্ন, যে দ্বীপের 99% মানুষ পর্যটনের উপর নির্ভরশীল, সেখানে এমন সিদ্ধান্ত হলে কোথায় যাবে তারা? এ ধরনের আসলে সিদ্ধান্ত নিয়ে পরিবেশ বাঁচাবে এটা কোনোভাবে সম্ভব না। আমাদের সাথে বসুন, সেন্ট মার্টিনের স্থানীয় মানুষের সাথে বসে কিভাবে পর্যটনকে এগিয়ে নিয়ে পরিবেশকে রক্ষা করা যায়। আমরা শুধু যারা ইনভেস্ট করছি তারা না, যারা লোকাল 12,000 জনসংখ্যা আছে তারা সহ যারা ইনভেস্ট করছি সবগুলো আতঙ্কে আছে। দীর্ঘ 20 বছর ধরে সেন্ট মার্টিনে গড়ে উঠেছে প্রায় 200 এর বেশি হোটেল, মোটেল, রিসোর্ট। বিনিয়োগ 100 কোটি টাকার বেশি। পর্যটন ব্যবসায়ীদের কপালে তাই চিন্তার ভাঁজ। হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট হয়ে আছে ওখানে এবং অনেকগুলো মানুষের কর্মসংস্থান এটার সাথে জড়িত। তো সেটাকে আপনি নেগেটিভলি উপস্থাপন করার মাধ্যমে আপনার সমস্যাকে সমাধান না করে আপনি সেটাকে বন্ধ করে দেবেন, এটা আসলে কোনো দিক থেকে যৌক্তিক হয় না। আপনি সেটাকে করতে পারেন যে আপনার পরিবেশের সাথে কোন কোন বিষয়গুলো সাংঘর্ষিক, সেই বিষয়গুলো প্রতিহত করা, দূর করার ব্যবস্থা নেওয়া। সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন করে আসছে সেন্ট মার্টিন দ্বীপ পরিবেশ ও পর্যটন রক্ষা উন্নয়ন জোট। পর্যটন চালু রেখে দ্বীপের পরিবেশ রক্ষার পক্ষেই মত এই জোটের। কারণ 1999-এ যে গ্যাজেটের মাধ্যমে ইকোলজিক্যালি ক্রিটিক্যাল জোন ডিক্লেয়ার করা হয়েছে, সেখানে কিন্তু এখানে কোনো স্থাপনা করা যাবে না বলা নেই, বলা আছে পরিবেশের ছাড়পত্র নিয়ে করতে হবে। এখন আমরা কিন্তু সেই সময়েই পরিবেশের ছাড়পত্রের জন্য আবেদন করেছি, আজ পর্যন্ত একটা ছাড়পত্রও দেওয়া হয়নি, কারণ সরকারের কোনো নীতিমালা নাই, গাইডলাইন নেই, যার জন্য সরকার দিতে পারেনি। তো এই দায়ভারটা তো সরকারকেই নিতে হবে। যদিও সেন্ট মার্টিন নিয়ে সমুদ্র গবেষকদের মত সরকারের পক্ষেই। তারা বলছেন প্রবাল এই দ্বীপ রক্ষায় পর্যটন নিয়ন্ত্রণের কোনো বিকল্প নেই। এখন যে সিদ্ধান্তগুলো নিচ্ছে, এই সিদ্ধান্তগুলো কঠিন মনে হচ্ছে, যে নভেম্বর থেকে মার্চ পর্যন্ত কোনো মাসে যাওয়া যাবে না, 2000-এর বেশি যাওয়া যাবে না। এই সিদ্ধান্তগুলোকে আমি সাধুবাদ জানাই, বা আমরা সাধুবাদ জানাই যারা এটা নিয়ে গবেষণা করি। আমাদের ব্লু ইকোনমি, আমাদের যেটা দরকার মাছ, এই মাছের এখানে অভয়ারণ্য হবে। এখানে মাছের মিটিং এবং যে ব্রিডিং যে পিরিয়ডটা থাকে, সেই পিরিয়ডে আমরা গিয়ে ডিস্টার্ব করি। এই ডিস্টার্বেন্সটা বন্ধ হলে বাংলাদেশে অনেক মাছ পাওয়া যাবে। সেক্ষেত্রে সেন্ট মার্টিনের অধিবাসীদের পুরনো পেশা মাছ ধরায় প্রণোদনা দেবার পাশাপাশি বিকল্প কর্মসংস্থান তৈরির পরামর্শ তাদের। নাইম আবির, এখন, ঢাকা। বন্দরনগরী চট্টগ্রামে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে নামে বেনামে জনবল নিয়োগের মাধ্যমে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ করেছেন বর্তমান মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এই অভিযোগেরই যেন প্রাথমিক সত্যতা মিলল আজ। দায়িত্ব নেওয়ার পর আজ কামালিয়া বাজারে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধনের প্রথম দিনে প্রায়
40% পরিচ্ছন্নতা কর্মী অনুপস্থিত ছিলেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে মেয়র বলেন, লোক দেখানো কাজ নয়, বরং জনগণের সেবায় কাজ করতে হবে কর্পোরেশনকে। শোয়েব রহমানের প্রতিবেদনে বিস্তারিত। চট্টগ্রামের কালামিয়া বাজারে নাম ধরে এক এক পরিচ্ছন্নতা কর্মীদের ডাকছেন সিটি কর্পোরেশনের নতুন মেয়র ডাক্তার শাহাদাত। যাদের সাড়া মিলছে না তাদের নামের পাশে দেয়া হচ্ছে চিহ্ন, আবার কেউ প্রক্সি দিলেও তা ধরিয়ে দিচ্ছেন কেউ কেউ। প্রথম দিন এভাবেই প্রায় 40% পরিচ্ছন্নতা কর্মীর অনুপস্থিতি পান মেয়র। দীর্ঘদিন ধরেই অভিযোগ ছিল বিগত সময়ের কমিশনাররা পরিচ্ছন্নতা কার্যক্রমে অতিরিক্ত জনবল দেখিয়ে টাকা হাতিয়ে নিচ্ছেন। দায়িত্ব নিয়েই এই বিষয়ে খতিয়ে দেখার অঙ্গীকার করেন বর্তমান মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। যারা কাজে অনুপস্থিত তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। আপনাদেরকে আমি বলতে চাই, আপনারা দেখবেন ঠিক মতো তারা কাজ করছে কিনা। ঠিক মতো তারা যদি কাজ না করে আমাদেরকে জানাবেন, তাদেরকেও আমরা শাস্তির ব্যবস্থা করব। তাদের চাকরি হয়তো বা নাও থাকতে পারে। প্রথম দিন নগরীর 17 ও 18 নম্বর ওয়ার্ডে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়। পর্যায়ক্রমে তা অন্যান্য ওয়ার্ডেও চলবে। পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান আজকে থেকে রাত্রে শুরু হবে এবং আমরা আমাদের এই যে মশক নিধন অভিযান আরো জোরদার করব। মশক নিধনে ব্যবহৃত ওষুধের মান পুনরায় পরীক্ষা করা হবে বলেও জানান মেয়র। এসব ওষুধ কার্যকর না হলে নতুন ওষুধ আনার কথাও জানান তিনি। ওষুধের এফিকেসি কিংবা গুণগত মান যদি আমরা ল্যাব টেস্টের মাধ্যমে না পাই, অবশ্যই তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করা হবে। মশক নিধন কার্যক্রমে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে চলতি অর্থ বছরে বরাদ্দ রয়েছে 8 কোটি টাকা। শোয়েব রহমান, এখন চট্টগ্রাম। যুক্তরাষ্ট্র সহ বিদেশি কোনো সহায়তা ছাড়াই পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআইয়ের নেতা ইমরান খানকে মুক্ত করা হবে বলে জানালেন দলটির বর্তমান চেয়ারম্যান গওহর আলী খান। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারামুক্ত করার অঙ্গীকার করলেন খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গন্ডাপুর। সত্যিকারের স্বাধীনতার জন্য আত্মত্যাগ প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি। খাইবার পাখতুনখোয়া প্রদেশের এক সমাবেশে হাজার হাজার জনতা উপস্থিত হয়। এ সময় সমাবেশে একজন যুক্তরাষ্ট্রের পতাকা উঁচিয়ে ধরেন। ডোনাল্ড ট্রাম্পের জয়লাভে ইমরান খানের মুক্তি সহজ হতে পারে বলে মনে করছেন তার সমর্থকরা। যদিও সংকটের সময় পিটিআইয়ের হাল ধরা নেতা গওহর খান মনে করেন ইমরান খানকে মুক্তির জন্য বিদেশি সহায়তার আশা করেন না তারা। ইমরান খান 2023 সালের আগস্ট মাস থেকে কারাগারে রয়েছেন। হংকংয়ে চলছে এশিয়া প্যাসিফিক সোসাইটি অব রেসপিরোলজির 28তম কংগ্রেস। এর সমাপনী দিনের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী মোজাহিদ শুভ। কংগ্রেসে অনুষ্ঠিত বক্ষব্যাধি বিশেষজ্ঞদের যে কংগ্রেস সেটি আজকে পর্দা নামছে, অর্থাৎ আজকে শেষ হয়ে যাচ্ছে। সবাই বিভিন্ন দেশ থেকে যারা এসেছিলেন তারা ইতিমধ্যে বাড়ি ফেরাও শুরু করেছেন। বাংলাদেশের অনেকগুলো গবেষণা এখানে প্রকাশ করা হয়েছে। একইভাবে এই 40টি দেশ থেকে বাছাইকৃত বক্ষব্যাধি বিশেষজ্ঞরা তাদের নানা ধরনের গবেষণা এবং ইন্টারভেনশনের পদ্ধতি, বিভিন্ন লক্ষণ, প্রতিকার, গাইডলাইন কেমন হবে সেটি নিয়ে আসলে বিস্তারিত আলোচনা হয়েছে। তবে যেটি সবচেয়ে বেশি খুশির খবর হলো যে বাংলাদেশের যে লাং ফাউন্ডেশন এপিএসআর এই যে সোসাইটি, তার যে এনলিস্টেড 12টি সোসাইটি যে অন্তর্ভুক্ত হয়েছে তার মধ্যে একটি 40টি দেশের সোসাইটির মধ্যে স্বীকৃত 12টির মধ্যে বাংলাদেশের এই বাংলাদেশ লাং ফাউন্ডেশন। তারা যেটি করে যে তাদের সদস্য হবার ক্ষেত্রেও নানা ধরনের যাচাই বাছাই করা হয় এবং তারা আন্তর্জাতিক পরিমণ্ডলে তাদের ভূমিকা কেমন রাখবে, তারা কতটা বেশি একাডেমিক। তো সেক্ষেত্রে বলা যায় যে শুধুমাত্র বাংলাদেশে কাজ করা নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলে একটি স্টিয়ারিংয়ে আসা বা চালকের ভূমিকায় চলে আসা, সেই ভূমিকাটি পালন করছে লাং ফাউন্ডেশন। এবং পলিসি মেকিংয়ের ক্ষেত্রে দক্ষিণ এশিয়াতে কিভাবে আসলে কাজ করতে পারে সবাই একত্রে, সেই কাজটি আসলে করা হচ্ছে। এবং আরও জানিয়ে রাখি যে বাংলাদেশ লাং ফাউন্ডেশন চেষ্টা করছে যে এই এমন কনফারেন্স যেন বাংলাদেশেও আসলে ভবিষ্যতে করা যায়, সেক্ষেত্রে নানা ধরনের প্রস্তুতির কথাও তারা ভাবছে। তো সব মিলে বলা যায় যে এই সোসাইটি যেমন আন্তর্জাতিক পরিমণ্ডলে ভূমিকা রাখছে, একইভাবে যদি
বাংলাদেশ সরকার এই গবেষণালব্ধ জ্ঞান এবং গাইডলাইনগুলো নিয়ে যদি আসলে কাজ করতো তাহলে বক্ষব্যাধি রোগ মোকাবেলায় আসলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা যেত। কিন্তু যদিও আমরা দেখি যে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ থেকে তৈরি হওয়া গবেষণা যেভাবে স্বীকৃতি পায়, যা গুরুত্বের সহকারে বিবেচনা করা হয়, সেই বিবেচনাটি আসলে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, স্বাস্থ্য মন্ত্রণালয় বা অধিদপ্তরের পক্ষ থেকে আসলে সেভাবে আসলে গুরুত্ব দেওয়া হয় না। সেই গুরুত্বটি দেওয়া হলেই আশা করা যায় যে অ্যাজমা, সিওপিডি এবং কোভিড বা ডেঙ্গুর কারণে ফুসফুসের যে ক্রমাগত যে ক্ষতি হয় সেই ক্ষতি মোকাবেলা বা বিশেষ করে লাং ক্যান্সারের ক্ষেত্রেও আমরা কিভাবে সুরক্ষা পেতে পারি বা সেটি আসলে খুব ভালোভাবে আসলে সম্ভব হবে। তো এই ছিল সব মিলে 4 দিনব্যাপী এই কংগ্রেসের সবশেষ খবর। এর সাথে শেষ করছি এখন বিকেল, তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। বাড়ছে উপদেষ্টা পরিষদের আকার, প্রথমবারের মতো যুক্ত হচ্ছেন উপ উপদেষ্টা, বঙ্গভবনের সন্ধ্যায় শপথ। কর্মসূচির ডাক দিয়ে মাঠে নেই আওয়ামী লীগ, দলটির বিচার দাবিতে গুলিস্তানে ছাত্র জনতার জমায়েত। খুন খুন হত্যার যে রাজনীতি করে কায়েম করেছিল সেই খুনি শেখ হাসিনার বিচার যেন নিশ্চিত হয়, সেই দাবিটা আমাদের অব্যাহত থাকবে। হাসিনাকে ফেরাতে শিগগিরই রেড নোটিশ, দল হিসেবে আওয়ামী লীগের বিচারে সরকারি সিদ্ধান্তের অপেক্ষা। এবং সমস্যাযুক্ত কারখানা চিহ্নিত করে পদক্ষেপ নেওয়া হচ্ছে বললেন শ্রম উপদেষ্টা। শ্রম মামলা তুলে নিচ্ছে অনেক দেশ। শেষ করছি এখন বিকেল। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।